পাঁচমিশালি গল্প চ্যানেলে আজ শোনাতে এসেছি গা শিরশির করা একটি ভূতের গল্প ৩ বছর পর। লেখক নির্মলেন্দু গৌতম। গল্প পাঠে ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে শুনি ভূতের গল্প ৩ বছর পর। তালাটার দিকে চোখ রেখে একটু বুঝি অবাকই হলো মলয়। গত ৩ বছরে তালাটা যে একবারও খোলা হয়নি, তালাটাকে দেখে সেটা মনেই হচ্ছে না। মনে হচ্ছে আজ খানিকক্ষণ আগেই বুঝি খোলা হয়েছিল তালাটা। কথাটা ভাবতে ভাবতেই চাবি ঘুরিয়ে তালাটা খুলল মলয়। তারপর স্কাই ব্যাগটা তুলে নিয়ে দরজা ঠেলে ঘরের ভেতরে এসে দাঁড়ালো। চাবিটা সেন্টার টেবিলের ওপর রেখে দ্রুত একবার দেখে নিল ঘরের ভিতরটা। স্কাই ব্যাগটা রাখলো নিচে। তারপর কাঁধ থেকে সাইড ব্যাগটা নামিয়ে সেন্টার টেবিলের পাশে রেখে এগিয়ে গিয়ে খুলে দিল ঘরের জানালাগুলো। সঙ্গে সঙ্গে বাইরের আলো এসে ঝাঁপিয়ে পড়ল ঘরের ভিতর। ঘরটা সোফা কোচ দিয়ে চমৎকার করে সাজানো একটা ড্রয়িং রুম। সোফা কোচগুলোর ওপরও ধুলোর কোনো চিহ্ন দেখতে পেল না মলয়। দেয়ালে কয়েকটা ছবি টাঙানো, ছবিগুলোর ওপরও ধুলোর কোনো চিহ্ন নেই। সযত্নে কেউ যেন আজই সব কিছুর ওপর থেকে ধুলো টুলো মুছে পরিষ্কার করে রেখেছে। বেসিনের ওপরের আয়নাটার ওপরও এতটুকু ধুলো লেগে নেই। মাথার ওপরের ফ্যানটাকেও বুঝি নতুন বলেই মনে হচ্ছে মলয়ের। ড্রয়িং রুমের দুদিকে দুটো বেডরুমের দরজাতেই পর্দা ঝুলছে। সেই পর্দা দুটোকেও ৩ বছর আগে ঝোলানো পর্দা বলে মনে হচ্ছে না। এগিয়ে এসে পর্দা সরিয়ে প্রথম ডান দিকের বেডরুমটাতে ঢুকলো মলয়। ঢুকেই জানলাগুলো খুলে দিল। বাঁ দিকের দেওয়ালে তালাবন্ধ একটা দেওয়াল আলমারি। ডান দিকের দেওয়াল ঘেঁষে দামি একটা খাটের উপর সুন্দর করে একটা বিছানা পাতা। বিছানার ওপরের বেড কভারটাও বেশ দামি। সেই বেড কভারটার দিকে তাকিয়েও ৩ বছর আগে পাতা বিছানা বলে মনে হচ্ছে না মলয়ের। অকারণেই বুঝি আরও একটু সময় দাঁড়িয়ে থেকে বাইরে এসে দাঁড়ালো মলয়। তারপর এগিয়ে এসে পর্দা ঠেলে বাঁ দিকের বেডরুমটাতে ঢুকে পড়ল। এই ঘরটাতেও ডান দিকের ঘরটার মতোই দামি একটা খাট আর তার ওপর একটা বিছানা পাতা। বিছানার ওপরের বেড কভারটাও ডান দিকের ঘরের বিছানার বেড কভারের মতোই দামি বেড কভার। ডান দিকের ঘরের বিছানাটার দিকে তাকিয়ে যে কথা মনে হয়েছে, বাঁ দিকের ঘরের এই বিছানাটার দিকে তাকিয়েও সেই একই কথা মনে হলো মলয়ের। ভেতরের দরজার ওপরে বড় করে বাঁধানো যে ছবিটা, সেই ছবিটা যে সুকুমারের মায়ের ছবি, সেটা বুঝতে অসুবিধা হলো না মলয়ের। মনে হয় এ ঘরটাতেই সুকুমারের মা থাকতেন, সেজন্যই এ ঘরে মায়ের ছবিটা টাঙানো। ডান দিকের দেওয়ালে একটা ঘড়ি আছে, বন্ধ হয়ে আছে ঘড়িটা। বন্ধ দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে হঠাৎ কি মনে হলো নিজের হাত ঘড়িটা দেখলো মলয়। ঠিক ৩:২৮। রাতে এ ঘরটাতে নয়, ডান দিকের ঘরটাতেই শোবে মলয়। ওই ঘরটাই কেন জানি মলয়ের বেশি ভালো লেগেছে। বেরিয়ে পড়ে কাছাকাছি একটা হোটেল দেখে আসতে হবে এখন। যে কদিন এখানে থাকতে হবে সে কদিন হোটেলেই খেতে হবে মলয়কে। এখানে রান্না বান্না করে খাওয়াটা মলয়ের পক্ষে কখনোই সম্ভব নয়। জলের ব্যবস্থাটাও করে ফেলতে হবে এখনই। পরন্তপবাবু বাড়ির চাবিটা দিয়ে বলেই দিয়েছিলেন ইলেকট্রিক বিল ৩ বছর দেওয়া হয়নি, কাজেই অনেক দিন আগেই ইলেকট্রিক কানেকশন কেটে দিয়ে গেছে ইলেকট্রিক কোম্পানি। পাম্প চালিয়ে তাই ওপরের ট্যাঙ্কে জল তোলা যাবে না। ইলেকট্রিক কানেকশনের ব্যবস্থাটা মলয়কেই করতে হবে। ওখানে বিপিন সান্যাল নামে একজন আছেন, ইলেকট্রিক কোম্পানির বড় সড়ো একজন অফিসার। পরন্তপবাবুর খুব ঘনিষ্ঠজন তিনি। তাকে গিয়ে পরন্তপবাবু কথা বললেই ২-৩ দিনের ভেতর ইলেকট্রিক কানেকশনের ব্যবস্থা করে দেবেন তিনি। তখন পাম্প চালিয়ে জল পেতে আর কোনো অসুবিধা হবে না। যে কদিন ইলেকট্রিক কানেকশন আসছে না সে কদিন লোক দিয়ে জল আনিয়ে নিতে হবে মলয়কে। এসব কথা ভাবতে ভাবতেই বাঁ দিকের ঘর থেকে ড্রয়িং রুমে এলো মলয়। সাইড ব্যাগে জলের বোতলটা রাখা আছে। এগিয়ে এসে ব্যাগটা তুলে নিল। তারপর ব্যাগটা খুলে জলের বোতলটা বের করে জল খেলো খানিকটা। ফের একবার ঘরের ভেতরটা দেখলো। সত্যি ভাবাই যাচ্ছে না গত ৩ বছর এ বাড়িতে কেউ আসেনি। আচ্ছা, কেউ কি লুকিয়ে বাড়িটাতে যাওয়া আসা করে, রাত কাটায় এ বাড়িতে? সেজন্যই কি
3 বছর তালা বন্ধ হয়ে পড়ে থাকলেও যেমন একটা অবস্থা হয় বাড়ির, সুকুমারের বাড়ির তেমন অবস্থা হয়নি। সবাই তো জানে পরন্তপবাবুর ভাগ্নে সুকুমার আর ফিরবে না কোনো দিন। কেদারের পথে খাদে গড়িয়ে পড়া বাসে যারা ছিল তাদের মধ্যে ছিল সুকুমারও। দুজন ছাড়া সেই বাসের আর কেউই ফেরেনি। যে দুজন ফিরেছে তাদের একজন বাসের ড্রাইভার, অন্যজন সুকুমারের অফিসের এক বন্ধু তরুণ। সুকুমারের শেষ খবরটা তার কাছেই পাওয়া গিয়েছিল। মাকে নিয়ে এ বাড়িতে থাকতো সুকুমার। মা মারা যাবার পর একাই থাকতো, খাওয়া দাওয়া করতো হোটেলে। কেন জানি কোনো কাজের লোক ও রাখেনি বাড়িতে। আত্মীয়দের মধ্যে কেউ আসতে চাইলেও আসতে না করে দিত তাকে। সুকুমার শুধু ছোট মামা পরন্তপবাবুর সঙ্গে নিয়মিত একটা সম্পর্ক রাখত। মনের কথা সব লিখে জানাতো পরন্তপবাবুকে। মায়ের যেমন পছন্দ ছিল ঠিক তেমনি করেই এই বাড়িটা তৈরি করিয়েছিল সুকুমার। আসলে ভাড়া বাড়িতে থাকতে খুবই কষ্ট হতো মায়ের। সুকুমার সেটা ঠিকই বুঝতে পারত। সেজন্য মায়ের পছন্দটাকেই মূল্য দিয়েছিল সুকুমার। নতুন বাড়িতে এসে ভারী সুখ পেয়েছিলেন সুকুমারের মা, কিন্তু বেশি দিন সেই সুখ তার ভোগ করা হয়নি। হঠাৎই একদিন সেই যে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমালেন, আর সেই ঘুম তার ভাঙেনি। মা চলে যাওয়াতে খুবই কষ্ট পেয়েছিল সুকুমার। কোনো কিছুই আর ভালো লাগতো না সুকুমারের। মায়ের সঙ্গে বাড়িটা এমনভাবে জড়িয়েছিল যে তারই জন্য বাড়িটা তীব্রভাবে টানতো সুকুমারকে। বাড়িতে থাকাটা বুঝি তার কাছে মায়ের সঙ্গে থাকাই মনে হতো। তাই একটা রাতও বাড়ি ছেড়ে বাইরে কোথাও থাকতে পারতো না সুকুমার। সবাই সেটা জানতো। একরকম জোর করেই সুকুমারকে কেদার বদ্রী বেড়াতে নিয়ে গিয়েছিল তরুণ, আর সেখানেই ভয়ঙ্কর বাস দুর্ঘটনাটা ঘটে গিয়েছিল। 3 বছর আগে কেদারের পথের সেই দুর্ঘটনার খবর পেয়ে পরন্তপবাবু এসেছিলেন এখানে। দিন দুয়েক ছিলেন। কিছুই অবশ্য করার ছিল না ওনার। এখানকার কয়েকজনের সঙ্গে বাড়িটা নিয়ে কথা বলে বাড়িটার দিকে একটুখানি চোখ রাখবার অনুরোধ জানিয়েছিলেন শুধু। তারপর দরজায় নতুন একটা তালা লাগিয়ে চাবি নিয়ে ফিরে গিয়েছিলেন কলকাতায়। কি জানি, কেউ হয়তো সেই সুযোগটাই নিয়েছে। পরন্তপবাবু অবশ্য জানতেন এমনিভাবেই পড়ে থাকবে সুকুমারের প্রাণের চাইতে প্রিয় এই বাড়িটা। না, বাড়িটা ভাড়া দেওয়া যাবে না। বাড়িটা পরন্তপবাবুর কাছে সুকুমারের স্মৃতি। ভাড়াটের কাছে সে স্মৃতি কোনো মূল্যই পাবে না। মনে মনে অবশ্য ভেবে রেখেছিলেন কখনো যদি এমন কাউকে পান যার কাছে সুকুমারের স্মৃতি মূল্য পাবে, তাহলে তাকে সুকুমারের বাড়িতে গিয়ে থাকতে বলবেন। কেউ একজন গিয়ে থাকলে বাড়িটা তবু ঠিক থাকবে, না হলে শেষ পর্যন্ত বাড়িটা একটা পোড়ো বাড়ি হয়ে উঠবে। সুকুমারের বাড়িটা পোড়ো বাড়ি হয়ে উঠুক তা কখনোই চাননি পরন্তপবাবু। কিন্তু 3 বছর ধরে তেমন কাউকে খুঁজেও পায়নি। এখানকার কেউ যে খবরও নেয় না এ বাড়ির, সেটা ভালো করেই জানেন পরন্তপবাবু। না, কলকাতায় বসে পরন্তপবাবুর পক্ষে বাড়িটা সম্পর্কে খবর রাখাটা সত্যিই অসম্ভব একটা ব্যাপার। সময় করে পরন্তপবাবু 3 বছরে একবার আসতেও পারেননি বাড়িটা দেখতে। তাই মলয় এখানে বেশ কিছু দিনের জন্য আসছে শুনেই অনেকটা সময় ধরে মলয়কে পুরো ব্যাপারটা বলে সুকুমারের বাড়িতে তাকে থাকতে অনুরোধ করেছিলেন পরন্তপবাবু। বাড়িটার একটা বর্ণনাও দিয়েছিলেন সেই সঙ্গে। পরন্তপবাবুর অনুরোধ শুনে সুকুমারের বাড়িতে থাকতে রাজি হয়েছিল মলয়। খুবই খুশি হয়েছিলেন পরন্তপবাবু। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে আলমারি থেকে সুকুমারের বাড়ির চাবিটা বের করে এনে তুলে দিয়েছিলেন মলয়ের হাতে। শুধু বলেছিলেন বাড়িটা ঠিকঠাক আছে কি না সেটা জানিয়ে মলয় যেন অবশ্যই একবার টেলিফোন করে। সুকুমারের এই বাড়িটা না পেলে এখানে এসে হোটেলে উঠতে হতো মলয়কে। ভাড়া নেবার জন্য একটা বাড়িও খুঁজে বেড়াতে হতো। মনের মতো একটা বাড়ি হয়তো পেতও না, তবু ভাড়া নিতেই হতো সেই বাড়ি, কারণ হোটেলে তো আর বেশি দিন থাকতে পারতো না। পরন্তপবাবুর মুখে সেদিন বাড়িটার কথা শুনে মলয়ের মনেই হয়নি বাড়িটা এরকম চমৎকার একটা বাড়ি। কথাটা ভেবে ড্রয়িং রুমটাকে আর একবার ভালো করে দেখলো মলয়। ফের মনে হলো নিয়মিত কারো আসা যাওয়া না থাকলে 3 বছর বন্ধ থাকবার পরও এরকম ঝকঝকে থাকতে পারতো না ঘরগুলো। কিন্তু কে বা কারা এসে থাকে? পাড়ার কেউ কি খবরটা জানে না? হয়তো জানে, বলার কেউ নেই বলেই তারা কিছু বলে না। অকারণ ঝামেলাতেও হয়তো যেতে চায় না কেউ। যারা এভাবে এসে থাকে তারা যে ভালো লোক হতে পারে না এটা নিশ্চিত। না, এখানে দাঁড়িয়ে এখন এসব ভেবে আর সময় ফুরোনোটা ঠিক নয়। কথাটা মনে হতেই
হাত ঘড়িটা দেখল মলয়, প্রায় 4টে। টেবিলের ওপর থেকে চাবিটা তুলে নিয়ে ঘুরে দরজার দিকে পা বাড়ালো মলয়। সবগুলো কাজ করে ফিরতে ফিরতে 6টা বেজে গেল। যে হোটেলে খাওয়ার ব্যাপারটা ঠিক করে এসেছে মলয়, সেই হোটেলটা কাছেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। জলের কথাটা ওদের বলতেই ওরা জল দেবার জন্য একজনকে ঠিক করে দিয়েছে। একটু পরেই সে জল নিয়ে আসবে। সে এসে জল দিয়ে গেলে স্নান করে নেবে মলয়। আজ স্নানটা হয়নি। স্নান না করলে রাতে ঠিক ঘুমোতে পারবে না। ইলেকট্রিক 2-3 দিনের আগে পাওয়া যাবে না বলে 2 প্যাকেট বড় মোমবাতি কিনে নিয়ে এসেছে মলয়। দেশলাইয়ের একটা বাক্সও কিনে এনেছে সেই সঙ্গে। বাইরের তালাটা খুলে ভেতরে পা বাড়াবার আগেই একটা মোম জ্বালিয়ে নিল মলয়। সেই মোমের আলোয় ভেতরে এসে মোমটাকে বসিয়ে দিল সেন্টার টেবিলটার ওপর। মৃদু একটা আলোয় ভরে উঠল ঘরটা। সেই আলোয় অদ্ভুত একটা নির্জনতা ছড়িয়ে পড়ল চারদিকে। মনে হলো চারদিকের সব কিছু থেকে মলয়কে কেউ যেন আলাদা করে দিয়েছে। কয়েক মুহূর্তের জন্য মনের ভেতর বুঝি খানিকটা অস্বস্তি বোধ করল মলয়। তারপর নিজেই মন থেকে সরিয়ে ফেলল সেই অস্বস্তিটুকু। গুছিয়ে একটা সোফার ওপরে বসে জলের লোকটির জন্য অপেক্ষা করতে থাকলো। রাতে হোটেল থেকে খেয়ে দিয়ে ফেরার সময় বাড়িতে একটা টেলিফোন করতে হবে। পরন্তপবাবুকেও টেলিফোন করতে হবে একটা। মলয়দের 2টো বাড়ির পরেই পরন্তপবাবুর বাড়ি। কাজেই বাড়ির কাউকে বলে দিলে সঙ্গে সঙ্গেই সে গিয়ে মলয়ের খবরটা দিয়ে আসতে পারে পরন্তপবাবুকে। কিন্তু তা করবে না মলয়। নিজেই পরন্তপবাবুকে একটা টেলিফোন করে বাড়িটা যে ঠিক আছে তা জানিয়ে দেবে। তাতে খুশিই হবেন পরন্তপবাবু। তাছাড়া সুকুমারের বাড়িটার সম্পর্কে কিছু জানতেও তো চাইতে পারেন। যাকে খবরটা দিয়ে আসতে বলবে মলয়, সে তো আর বাড়তি কিছু জানাতে পারবে না। বাইরে কড়া নাড়বার শব্দ হলো। জল নিয়ে নিশ্চয়ই সেই লোকটা কড়া নেড়েছে, বুঝতে পারল মলয়। তবু কেন জানি সেই শব্দ অদ্ভুতভাবে চমকে দিয়েছিল মলয়কে। মনে হলো ঘর ছাপিয়ে বেজে উঠেছে শব্দটা। মোমের আলোটাও বুঝি কেঁপে উঠেছে নিঃশব্দে। দেয়ালে বুঝি দুলে উঠেছে এলোমেলো কতগুলো ছায়া। কথাটা ভেবেই উঠে দাঁড়ালো মলয়। নির্জনতার জন্যই যেরকম মনে হয়েছে স্পষ্টই তা বুঝতে পারল। ফের দরজায় কড়া নাড়ালো লোকটি। না, আর দেরি করল না মলয়। দাঁড়াও, আসছি বলেই এগিয়ে এসে খুলে দিল দরজাটা। জলের বাঁকটা কাঁধে নিয়ে দরজা খোলার জন্য অপেক্ষা করছিল লোকটি। তার দিকে তাকিয়ে এসো বলে দরজা থেকে সরে দাঁড়ালো মলয়। ড্রয়িং রুমের একদিকে অ্যাটাচড বাথরুম। লোকটা বাঁক নিয়ে ভেতরে এসে ঢুকে গেল অ্যাটাচড বাথরুমে। মোমটা তুলে নিয়ে বাথরুমের দরজায় গিয়ে দাঁড়ালো মলয়। মুখ বাড়িয়ে মোমের আলোয় বাথরুমের ভেতরটা একবার দেখে নিল। বেশ বড়সড় বাথরুম, বেশ চমৎকার। জল রাখবার জন্য বড় বড় 2টো ড্রাম আছে ভেতরে। বাঁকে করে আনা জল সেই ড্রামে রাখতে থাকলো লোকটি। জল দেখেই স্নানের কথাটা মনে হলো মলয়ের। ভালো করে এখন স্নানটা করে নিতে হবে। সত্যি স্নানের জন্য অস্থির হয়ে আছে শরীরটা। স্নান সেরে খানিকটা সময় বিশ্রাম নিলে ঝরঝরে লাগবে। না, 8টার আগে হোটেলে খেতে যাচ্ছে না মলয়। খেতে ইচ্ছেও করবে না তার আগে। তাছাড়া 7 তাড়াতাড়ি খেয়ে এসে করবে কি? শুতে গেলেও 10টা সাড়ে 10টার আগেই কিছুতেই ঘুম আসবে না চোখে। বাথরুমের বড় ড্রামটাতে জল ভরা হয়ে যেতেই বাঁক নিয়ে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো লোকটি। মলয় তার হাতে জলের টাকাটা ধরিয়ে দিতেই আগামীকাল কখন জল দিতে আসতে হবে জেনে নিয়ে চলে গেল সে। লোকটি চলে যেতেই এগিয়ে গিয়ে দরজা বন্ধ করলো মলয়। তারপর ফিরে এসে স্নান সেরে নিয়ে পরবার জন্য পাঞ্জাবি আর পাজামা বের করলো স্কাই ব্যাগ থেকে। সাইড ব্যাগে টাওয়েল আর স্নানের জিনিসপত্র ছিল, সেগুলোও নিয়ে নিল সাইড ব্যাগ থেকে। না, তারপর আর দেরি করলো না। উঠে পড়ে মোমবাতিটা নিয়ে ঢুকে পড়লো বাথরুমে। হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে ফিরতে ফিরতে রাত প্রায় 9:30 বেজে গেল। একা একা একটু সময় বসে রইল মলয়। ট্রেনে একটা খবরের কাগজ কিনেছিল, পুরোটা পড়া হয়নি। সময় কাটাবার জন্য সাইড ব্যাগ থেকে সেই খবরের কাগজটা বের করে পড়তে শুরু করলো। পড়তে পড়তেই মলয় বুঝতে পারল নিজের অজান্তেই সে একটু একটু করে অন্যমনস্ক হতে শুরু করেছে। কি পড়ছে আর কেন পড়ছে তা বুঝি ধরতে চেষ্টা করেও ধরতে পারছে না। মনে হলো ঘরের ভেতরের নির্জনতা অসম্ভব তীক্ষ্ণ হয়ে তরঙ্গিত হচ্ছে তার চারদিকে। সেই তরঙ্গ দুলিয়ে দিচ্ছে তাকেও। খবরের কাগজটা রেখে উঠে দাঁড়ালো মলয়। না, এভাবে অস্বস্তিকর নির্জনতার মধ্যে জেগে না থেকে ঘুমোনোই ভালো। ডান দিকের বেডরুমের বিছানার ওপর থেকে
3 বছর আগের পাতা বেড কভারটা সরিয়ে যে চাদরটা পাতবে সেই চাদরটা বের করেই রেখেছিল, ফোলানো বালিশটাও বের করেই রেখেছিল সেই সঙ্গে। চাদর আর বালিশটাকে একবার দেখে নিয়ে হাত ঘড়ির ওপর চোখ রাখলো মলয়। 10টা বাজতে মিনিট 4 বাকি। না, আর দেরি করলো না। খবরের কাগজটা রেখে হাত বাড়িয়ে চাদর আর বালিশটাকে তুলে নিল। তারপর মোমবাতিটা তুলে নিয়ে পায়ে পায়ে ডান দিকের বেডরুমটাতে এসে ঢুকলো মলয়। ঠিক সেই মুহূর্তে কিছু বুঝে উঠবার আগেই কোথা থেকে যেন এক ঝলক ঠান্ডা হাওয়া এসে ঝাঁপিয়ে পড়ল ঠিক মোমবাতিটার ওপর। কোনো রকমে হাত দিয়ে মোমবাতিটার শিখাটাকে আড়াল করতে চেষ্টা করলো মলয়, কিন্তু পারল না। হঠাৎ কেঁপে উঠে নিভে গেল শিখাটা। সঙ্গে সঙ্গে ঘন অন্ধকারের নিঃশব্দ একটা তরঙ্গ বুঝি ঝাঁপিয়ে নেমে পড়ল মলয়ের উপর। কোনো রকমে নিজেকে সামলে নিল। দারুণ উত্তেজনায় টান টান হয়ে দাঁড়িয়ে বড় করে শ্বাস নিল বার কয়েক। হোটেলে যাবার সময় এ ঘরের জানলাগুলো তো বন্ধই করে গিয়েছিল, স্পষ্টই মনে আছে মলয়ের। তাহলে হঠাৎ অমনি হাওয়া এলো কোথা থেকে? হঠাৎ মোমবাতির ওপরেই কেন সেই হাওয়া এসে নামলো সেটাও স্পষ্ট হচ্ছে না। হঠাৎ একটা প্রবল ভয় যেন ভয়ঙ্কর তার হাতটা বাড়িয়ে ছুঁয়ে ফেলল মলয়কে। স্পষ্টই টের পেল ঘামতে শুরু করেছে সে, তোলপাড় হচ্ছে বুকের ভেতরটা। মোমবাতিটা ফের এক্ষুনি জ্বালতে হবে, এই অন্ধকারে কিছুতেই থাকতে পারবে না। মোমবাতিটা জ্বালাতে হলে তো দেশলাইটা চাই, কিন্তু মোমবাতিটা জ্বালিয়ে দেশলাইটা তো তখন কোথায় যেন রেখেছিল। না, সেটা ভাবতে হলো না, কারণ প্রায় সঙ্গে সঙ্গেই মলয়ের মনে পড়ল মোমবাতিটা জ্বালিয়ে সেন্টার টেবিলটার ওপরেই দেশলাইটা রেখেছিল সে। গতকাল বাড়ি থেকে বেরোবার খানিক আগে টর্চ নেবার কথাটা মনে হয়েছিল। এদিক ওদিক খুঁজে শেষ পর্যন্ত আলমারি থেকে একটা টর্চ পাওয়াও গিয়েছিল, কিন্তু ব্যাটারি ছিল না টর্চটাতে। তবু সেটা সঙ্গে করে নিয়ে এসেছে মলয়। এখানে এসেই ব্যাটারি ভরে নেবার কথা ভেবে রেখেছিল। মোমবাতি কেনার কথাটা এমনভাবে মাথায় ঘুরছিল যে টর্চটাতে ব্যাটারি ভরবার কথাটা আর মনেই হয়নি। যাকে আজকে রাতটা মোমবাতির আলোতেই কাটিয়ে দেবে কথাটা ভেবেই সেন্টার টেবিলের ওপর থেকে দেশলাইটা নেবার জন্য অন্ধকারের ভেতর খুব সাবধানে পায়ে পায়ে এসে ঢুকলো ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে বুঝি অন্ধকারটা আরও অনেক বেশি জমাট হয়ে আছে। 2 মুহূর্ত দাঁড়ালো মলয়। সত্যি কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকার যেন দেওয়াল তুলে রেখেছে চোখের সামনে। যেদিকে সেন্টার টেবিলটা, কোনো রকমে মনে মনে সেদিকটাকে ঠিক করে নিল মলয়। তারপর অসম্ভব সাবধানে পা বাড়ালো সেদিকে। সাবধানেই কয়েক পা এগিয়ে এসেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। হঠাৎ বাড়িয়ে দেওয়া ডান পাটা গিয়ে লাগলো একটা সোফার পায়াতে। সঙ্গে সঙ্গে সামনের দিকে পড়তে পড়তেই হাত দুটো বাড়িয়ে নিজেকে সামলে নিতে চেষ্টা করলো মলয়। সামলাতে গিয়েই হাত দুটো গিয়ে পড়লো সেন্টার টেবিলের এক কোণায়। নিজেকে খানিকটা সামলে নিয়েই বুঝতে পারলো সেন্টার টেবিলটা উল্টে গেছে তার 2 হাতের ধাক্কায়। কি করবে এবার? কয়েক মুহূর্ত কিছুই ভেবে পেল না। নিঃশব্দে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রইল। দেশলাইটা নিশ্চয়ই সেন্টার টেবিলের ওপর থেকে ছিটকে পড়েছে কোথাও। এই অন্ধকার ঘরের ভেতর কখনোই দেশলাইটাকে খুঁজে পাবে না, সম্ভবই নয় খুঁজে পাওয়া। এত রাতে কাছাকাছি কোনো দোকানও নিশ্চয়ই খোলা পাওয়া যাবে না। খাওয়া দাওয়া সেরে হোটেল থেকে ফেরার সময়ই মলয় দেখেছে দোকানগুলো সব একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তায় লোকজন ছিল না। এখন দোকান থেকে দেশলাই কিনে আনতে গেলে শূন্য হাতেই ফিরে আসতে হবে। কাজেই আজকের রাতটা অন্ধকারেই কাটিয়ে দিতে হবে। অন্ধকারে থাকতে হবে ভেবে ভয়টা বুঝি আরও বড় হয়ে উঠল মলয়ের মনের ভিতর। কিন্তু কি করবে? না, সত্যিই কিছু করার নেই। যাকে কোনো রকমে একবার ঘুমিয়ে পড়তে পারলে আলো টালো নিয়ে আর মাথা ঘামাতে হবে না। কথাটা ভেবে নিজেকে স্থির রাখতে চেষ্টা করলো মলয়। হারিয়ে ফেলা সাহসটাকে ফিরে পেতে চেষ্টা করলো। তারপর ঘুরে আরও অনেক বেশি সাবধানে ড্রয়িং রুম থেকে ডান দিকের বেডরুমে ঢুকে বিছানার কাছে এসে দাঁড়ালো। 3 বছর আগে পাতা বেড কভারটা তুলে দিয়ে বাড়ি থেকে আনা চাদরটা পেতে নিতে হবে বিছানার ওপর। ঝুঁকে পড়ে বেড কভারটাকে তুলে দেবার জন্য বেড কভারের একটা দিক ধরে টানল মলয়। কিন্তু এ কি, বেড কভারটা হাতে এলো না কেন? দারুণ রকম চমকে উঠল মলয়। লাফিয়ে উঠল বুকের ভেতরটা। কেউ কি শুয়ে আছে বিছানার ওপর? কেউ শুয়ে না থাকলে চাদরটা বিছানার ওপর থেকে ঠিক হাতে চলে আসতো। হঠাৎ নিজের অজান্তেই কে বলে চেঁচিয়ে উঠল মলয়। চোখ রাখলো বিছানার ওপর। একটা জমাট অন্ধকার বুঝি। কে শুনে নড়ে উঠল বিছানার ওপর।
ঠান্ডা একটা স্রোত নেমে গেল মলয়ের মেরুদণ্ডের ভেতর দিয়ে, শুকিয়ে গেল গলার ভেতরটা। সমস্ত সাহস একসঙ্গে জড়ো করে এবার টান টান হয়ে দাঁড়ালো মলয়। বুক ভরে বড় একটা শ্বাস নিল, ঝুঁকে পড়ল বিছানার ওপর। না, কেউ তো শুয়ে নেই বিছানার ওপর। আর একটুও দেরি করলো না মলয়, ঠিক আগের মতোই ফের বেড কভারের একটা দিক ধরে টান দিল শরীরের সমস্ত শক্তি দিয়ে। না, এবারেও হাতে এলো না বেড কভারটা। কেউ বিছানার ওপর শুয়ে নেই, তবু কেন বেড কভারটা একটুও সরছে না বিছানার ওপর থেকে? কেন যেন মনে হচ্ছে তেমনিভাবেই কেউ শুয়ে আছে বিছানার ওপর। জমাট সেই অন্ধকারটাকে এবারও যেন বিছানার ওপর অনুভব করতে পারছে মলয়। অসম্ভব একটা ভয়ে অবশ হয়ে গেল মলয়ের সমস্ত শরীর। মনে হচ্ছে একটু একটু করে ভেঙে পড়ছে সমস্ত শরীর। হাত বাড়িয়ে শূন্যেই বুঝি কিছু ধরতে চাইল। ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া বিছানার ওপর থেকে ঝাঁপিয়ে পড়ল যেন মলয়ের ওপর। আছড়ে পড়তে পড়তে কোনো রকমে নিজেকে সামলে নিল, পিছিয়ে এলো খানিকটা, ঘুরে দাঁড়িয়ে তারপর অন্ধকার ঠেলতে ঠেলতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। একটা সোফা খুঁজে নিল হাত বাড়িয়ে। অদ্ভুত একটা শব্দ করে ভেঙে পড়ল সেই সোফার ওপর। তারপর ঠিক কি হলো তা আর জানে না মলয়। দরজার ঘন ঘন কড়া নাড়ার শব্দে যখন চোখ মেলল, তখন খোলা জানলাটা দিয়ে সকালের রোদ দেখতে পেল, শুনতে পেল অজস্র পাখির ডাক। সোজা হয়ে বসতেও বুঝি কষ্ট হলো মলয়ের, তবু উত্তেজনায় সোজা হয়ে বসলো মলয়। উঠে দাঁড়ালো। তারপর ডান দিকের বেডরুমের দিকে তাকাতে গিয়েও তাকাতে পারল না। মনে হলো তাকালেই গতকালের রাতটা লাফিয়ে নামবে তার ওপর। হ্যাঁ, সুকুমারই নিশ্চয়ই অমনিভাবে কাল রাতে শুয়েছিল তার বিছানায়। নিশ্চয়ই ডান দিকের বেডরুমটাই ছিল সুকুমারের বেডরুম। নিজের বেডরুম ছেড়ে কোথায় থাকবে সুকুমার? বিছানার বেড কভারটা তাই হয়তো কিছুতেই টেনে সরাতে পারেনি মলয়, সরাতে দেয়নি সুকুমার। বোধহয় সুকুমার চায়নি কেউ তার বিছানায় শুয়ে রাত কাটাক। মায়ের পছন্দ করে তৈরি করা প্রাণের চাইতে প্রিয় বাড়িটাকে কিছুতেই বুঝি ছাড়তে পারছে না সুকুমার। ছাড়তে বোধহয় পারবেও না কোনো দিন। সুকুমার নিজেই বাড়িটাকে এমনি নতুনের মতো করে রেখেছে। মলয় আর কিছু ভাবতে পারল না। সাইড ব্যাগের ভেতর থেকে বাইরে বের করে রাখা জিনিসগুলো আবার ভরে ফেললো দ্রুত হাতে। তারপর স্কাই ব্যাগ আর সাইড ব্যাগটা তুলে নিয়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। গত রাতে যে লোকটা জল দিয়ে গিয়েছিল সে এসেছে জল নিয়ে। মলয়কে অমনিভাবে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখে লোকটা বেশ অবাক হয়ে তাকালো মলয়ের দিকে। মলয় লোকটির দিকে একবার তাকিয়ে চাবি ঘুরিয়ে তালাটা লাগালো দরজার কড়ায়। চাবিটা পকেটে রেখে মানি ব্যাগ থেকে জলের টাকাটা বের করলো। তারপর লোকটার হাতে টাকাটা ধরিয়ে দিয়ে বলল, আজ থেকে তোমায় আর জল দিতে হবে না। বলে আর তার দিকে তাকালো না মলয়। দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো বড় রাস্তার দিকে। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এসে একটা এসটিডি বুথ খোলা পেয়ে গেল মলয়। কি ভেবে সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল বুথটাতে। হাত ঘড়িতে চোখ রাখলো, ঠিক 7:30। পকেট থেকে নোটবুকে লেখা পরন্তপবাবুর টেলিফোন নম্বরটা দেখে নিয়ে রিসিভারটা তুলে পরন্তপবাবুর নম্বর ডায়াল করলো মলয়। প্রায় সঙ্গে সঙ্গেই টেলিফোনটা ধরলেন পরন্তপবাবু। কোনো রকম কোনো ভূমিকা করলো না মলয়। বলল, সুকুমারের বাড়িটা আমি ছেড়ে দিয়ে এখন একটা হোটেলে উঠতে যাচ্ছি। খবরটা আপনাকে এখনই দেওয়া দরকার বলেই টেলিফোনটা করলাম। বোধহয় টেলিফোনের ওদিক থেকে চমকে উঠলেন পরন্তপবাবু। বললেন, সে কি হলো হঠাৎ? সুকুমারের বাড়িটা ছেড়ে দিলে কেন? আসলে মায়ের সঙ্গে বাড়িটা এমনভাবে জড়িয়ে আছে যে সুকুমার বোধহয় বাড়িটা ছেড়ে যেতে পারছে না। বাড়িটা তো সুকুমারের প্রাণের চাইতেও প্রিয়। সেই জন্যই আমিও চাই সুকুমার একাই থাকুক তার বাড়িতে। আপনিও নিশ্চয়ই তাই চাইবেন। ছাড়ছি। পরন্তপবাবুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই টেলিফোনটা নামিয়ে অধৈর্যভাবে বড় করে একটা শ্বাস নিল মলয়। তারপর টেলিফোনের বিল মিটিয়ে বুথের বাইরে এসে গতকালের রাতটাকে ভাবতে ভাবতে হাঁটতে থাকলো নিঃশব্দে। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই। আবার ফিরছি আগামী সপ্তাহে।